আগামীকাল পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ঈদ উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, বাস ট্রেনে ভিড়। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে না। আগামীকাল মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদ উল আজহা উদযাপন করবে। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের দিনের শুরুতেই ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যম সমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এদিকে জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যথাক্রমে সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং 11:15টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা। আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠি পাঠিয়ে এই শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। আজ ঢাকায় দেশটির হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন ঈদ উল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নামাজ ও যাতায়াত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের গৌরী শহীদ ময়দান। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অন্য সব মাঠের ন্যায় নেই কোনো সামিয়ানা টানানোর কাজ। এটি এই ঈদগাহ মাঠের অন্যতম বৈশিষ্ট্য। খোলা আকাশের নিচে যুগ যুগ ধরে এ মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে বড় ঈদের জামাত।
এরই মধ্যে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে। এবারও শোলাকিয়ায় দেশ বিদেশের লাখো মানুষের ঢল নামবে বলে আশা করছেন স্থানীয়রা। উপমহাদেশের ঈদগাহর মধ্যে শোলাকিয়া একটি ঐতিহাসিক ঈদগাহ মাঠ। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিদেশ থেকে মুসল্লিরা এখানে আসেন নামাজ পড়ে। ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে থাকবে 2 প্লাটুন বিজিবি ও সাদা পোশাকের পুলিশ। সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ নজর ব্যবস্থা করা হয়েছে, ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি, অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে। আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। যে সকল সম্মানিত মুসল্লিগণ এখানে এসে নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন সেই প্ল্যান আমাদের রয়েছে, আমরা সেই অনুযায়ী আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি। এদিকে পবিত্র ঈদুল আজহায় দেশের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত হয়েছে দিনাজপুরের গোরে শহীদ ময়দান। ঈদুল ফিতরে এখানে 6 লক্ষাধিক মুসল্লির সমাগম হয়েছিল। সেই বিবেচনায় আরও বেশি মানুষের সংস্থানে মাঠটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আইন শৃঙ্খলা এবং মুসল্লিদের নিরাপত্তা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে মনিটরিং করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে অন্যান্য বারের ন্যায় এবারও এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত আমরা এখানে অনুষ্ঠিত করতে সক্ষম হব। এদিকে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করতে পারবেন। দূর দূরান্তের নামাজিদের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে সে বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ করবো, আমরা তল্লাশি অভিযান পরিচালনা করব। ঈদের দিন আমাদের যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা আছে সেখানে আমাদের প্রথমে থাকবে চেকপোস্ট থাকবে, টেবিলে মাঠের ভিতরে মুসল্লিদের সাথে মিশে সাইড আর্মসে আমাদের পুলিশের সদস্যরা তারা নামাজ পড়বে, ওয়াচ টাওয়ার থাকবে। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে এখনো রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, তাই শেষ মুহূর্তের ঈদ যাত্রায় চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। ঈদ যাত্রায় শেষ দিনেও সময় মতো ছেড়ে গেছে সব ট্রেন, সড়ক পথেও নেই শিডিউল বিপর্যয়। 2 রুটে ভোগান্তি ছাড়া ঈদ যাত্রা করতে পারায় স্বস্তির হাসি ঘরমুখো যাত্রীদের। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই নারীর টানে এখনও স্বপ্নযাত্রা করছে ঘরমুখো মানুষ। আর এই যাত্রায় রাজধানী ঢাকা ফাঁকা হলেও রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাচ্ছি ঢ নাম্বারে, বলতেছি এটা ঢ নাম্বার, মানে 2-3 বার বগি চেঞ্জ করলাম আর কি, কষ্ট তো হচ্ছে একটু। এবার তো লাস্টের দিন ভালোই যাচ্ছে, কোনো সমস্যা নাই। ভেতরে জায়গা নাই, যার কারণে সবাই ছাদে উঠছে। আমি কি আমার মতন 1000 জন কেউ যে ছাদে টিকিট কাটে নাই, টিটিএস অবশ্যই টাকা দিব। সিএনজিতে আসছি, কোনো জ্যাম ছিল না, এখানেও দেখছি মোটামুটি কোনো জ্যাম হবে না। বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়া সময় মতো ছেড়ে গেছে ঈদ যাত্রার সবগুলো ট্রেন, তবে কিছু কিছু ট্রেনে সামান্য বিলম্ব হয়েছে। অন্যদিকে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় টিকিটবিহীন অনেকে আবার উঠেছেন বগিতে ও ছাদে। এতে ভোগান্তিতে পড়েছেন টিকিটধারী যাত্রীরা। তবে সব দুর্ভোগ ছাপিয়ে ঘরমুখো যাত্রীদের মধ্যে দেখা গেছে স্বস্তির হাসি। ঘরমুখো ঈদযাত্রার শেষ দিনেও আন্তনগর, কমিউটার, মেইল ও বিশেষ ট্রেন মিলিয়ে মোট 70 জোড়া ট্রেন চলাচল করছে। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরবঙ্গে যাত্রীদের চাপ বেশি থাকলেও এখন পর্যন্ত নিজ নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছাতে পারছেন যাত্রীরা। এত পরিমাণে যাত্রী আমরা আসলেই হিমশিম খাই, লাস্টের একদিন এই সমস্যাটা হয় আমাদের, এবং আমরা চাই সব যাত্রী যেন ভালোভাবে টিকিট কেটে তার কাঙ্ক্ষিত সিটে বসে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। অন্যদিকে যাত্রীদের নিরাপত্তায় সচেষ্ট আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতেছে যাতে ছাদে কোনো লোক যেতে না পারে। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমরা যখন গার্মেন্টস ছুটি হয় তখনই আমাদের এই সমস্যাটা হয়। এদিকে ভোগান্তি ছাড়া সড়কেও ঈদ যাত্রা করছে রাজধানীবাসী। গাবতলী বাস টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের ভিড় তেমন একটা নেই, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ কোনো যাত্রীর। যাত্রী এদিকে চাপ নাই বললেই চলে, কারণ হলো বেশিরভাগ যাত্রী যাচ্ছে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে। 700-800 টাকায়, এখন মনে করেন 1500-1600 টাকা লাগতেছে। জ্যাম তো মনে হয় পাচ্ছি নাই, মানে ম্যাপে যতটুকু দেখলাম
গত 2 দিন এর আগে যারা গেছে তাদের অনেক জ্যাম ছিল, তাদের সময় আরও বেশি লাগছে, আশা করি সময় আর একটু কম লাগবে। গণপরিবহনের মাধ্যম দিয়ে বাড়ি যাওয়ার যে ইচ্ছা ছিল সেটা চাপটা গতকাল রাত পর্যন্ত সর্বোচ্চ চাপ ছিল। অতিরিক্ত ভাড়ার কথাটা বলা হচ্ছে, এটা হয়তো বা মধ্যস্বত্বভোগী তারাই হচ্ছে বোকার যারা আছে তারা হয়তো বা বেনিফিট হয়েছে, তবে আমরা মালিক কেউ এটাতে বেনিফিট হয়নি, কারণ আমরা এখন থেকে প্রায় 15 দিন আগে আমরা ঘোষণা দিয়ে আমাদের অগ্রিম টিকিটগুলো সব অনলাইনে সেল করেছি। এদিকে ঈদযাত্রার শেষ সময়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের অধিকাংশ লঞ্চে যাত্রীদের চাপ একেবারেই কম ছিল। আজ দুপুর 12টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে 40টি লঞ্চ ছেড়ে গেছে। গতকাল সারাদিনে সদরঘাট থেকে 127টি লঞ্চ কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর সবগুলো পশুর হাট। ভোর থেকেই হাটগুলোতে ক্রেতাদের দাম নিয়ে চলছে দর কষাকষি। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও পলিটেকনিক পশুর হাটে রয়েছেন আমাদের রিপোর্টার শফিউল্লাহ সুমন। আমরা এখন সরাসরি জানবো পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সুমন, আমরা যেমনটা জানি যে ঈদের আগের দিন হয় দাম খুব বেশি থাকে, না হয় দাম খুব কম থাকে। এই মুহূর্তে আসলে সেখানকার দামের পরিস্থিতি কি, আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ এলিন। যে বিষয়টি আপনি বলছিলেন, আজ কিন্তু রাজধানীর প্রায় প্রতিটি হাটে কিন্তু বিভিন্ন হাটে গিয়ে কিন্তু একই দৃশ্য দেখতে পাই। সবখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। আমি এখন আছি রাজধানীর পলিটেকনিক মাঠ হাটে। এই হাটে কিন্তু গতকালের তুলনায় আজ কিন্তু গরুর দাম বেশি বলছেন ক্রেতারা, কিন্তু যে গরুগুলোর মাঝারি সাইজের গরু সেই গরুগুলোর দাম কিন্তু একটু তুলনামূলক বেশি। কিন্তু বড় বড় গরু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে সেই গরুগুলো কিন্তু অনেক গরু কিন্তু এখানে পড়ে আছে, তার দাম কিন্তু চাহিদা অনুযায়ী উঠছে না। আমরা এখন কথা বলার চেষ্টা করব একজন বিক্রেতার সাথে। তো আপনার এই গরু কোথা থেকে আনছেন? আমার গরু নিয়ে আসছি আমি নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে নিয়ে আসছি। তো কয়টা গরু এনেছেন? আমি 4টে নিয়ে আসছিলাম। ছোট যে 2টা ছিল সেই 2টা বিক্রি করছি, আর একটা বড় গরু ছিল, সেই গরুটা আমি আজকে অন্য হাটে শিফট করছি। এখানে ওই গরু কেনার মতো ক্রেতা নাই। আর একটি গরু আছে, এটা আমি দাম কত ধরছেন? এই গরুটার আমি দাম চাইতেছি 3.5 লক্ষ টাকা, যে গরুটার দাম আমি 7 লক্ষ টাকা চাইছি এ পর্যন্ত। তো ক্রেতারা বলছেন যে গরুর বাজারের দাম নাকি অনেক বেশি আজকে। ক্রেতারা বলছে গরুর দাম বেশি, এই কারণে ক্রেতাদের বাজেটের চাইতে এখন যেগুলো গরু আছে সেগুলো গরুর বড়, এই জন্য তাদের কাছে বড় বেশি মনে হইতেছে। ধন্যবাদ আপনাকে এলিন। যে বিষয়টি বিক্রেতা জানালেন যে এখানে কিন্তু ছোট সাইজে যে গরুগুলো ছিল সেই ম্যাক্সিমাম গরু কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে, এবং এখন যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু বড় বড় সাইজের গরু আমরা দেখানোর চেষ্টা করছি। এই গরুগুলোর দাম কিন্তু 3 থেকে 4 লাখ 5 লাখ টাকার মধ্যে এই গরুগুলো রয়েছে। তো আমরা এখন কথা বলার চেষ্টা করবো এখানকার আরো কয়েকজনের সাথে। আপনি কি গরু কিনতে আসছেন? না, এখানে আমি গরু বিক্রি করতে আসছি। আচ্ছা, আপনি বলেন, এখান থেকে বলেন, এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি? এই গরুটা 15 লক্ষ টাকা দাম চাচ্ছি, কিন্তু 8 লক্ষ টাকা বলেছিল। বলার পর পরবর্তীতে আরো পাঠি আসেও নাই, দেওয়া হয় নাই। হয়তো কয়টা গরু আনছেন আপনি? আমি শুধু একটা গরুই, আমি আর একটা গরুই, এবং হাতের সেরা গরু এবং ভালো উন্নত জাতের গরু কিন্তু বিক্রি করা হয়নি। আসলে যে বিষয়টি আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে গরুগুলো ছোট এবং মাঝারি সাইজের গরু কিন্তু বেশ চাহিদা রয়েছে বরাবরের মতো। এবারও যে গরুগুলোর দাম 1 থেকে 1.5 লাখ টাকা, সেই গরুগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বাজারে। এখন যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম গরুই বড় গরু। আর গরু ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের নাম অনুসারে বিভিন্ন গরুর নামকরণ করছেন বিক্রেতারা, বিভিন্নভাবে সাজাচ্ছেন গরুগুলোকে। তারপরে সর্বশেষ রাত পর্যন্ত তারা আশা করছেন যে ভালোই বিক্রি হবে, এবং ইজারাদাররা জানালেন যে গরুর যে চাহিদা রয়েছে তার চেয়ে কিন্তু পর্যাপ্ত গরু মজুত রয়েছে হাটগুলোতে। ধন্যবাদ। এই ছিল আমার কাছে গরু বাজারের সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁও পলিটেকনিক পশুর হাটে থেকে শফিউল্লাহ সুমন জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। গত বছরের তুলনায় এবছর কোরবানির বর্জ্য অপসারণে জোরালো প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। ডাম্প ট্রাক, কম্প্যাক্টর, কন্টেইনার ক্যারিয়ার সহ বর্জ্য অপসারণে যানবাহন ও যন্ত্রপাতির সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তেমনি জনবলও বাড়ানো হয়েছে। এছাড়াও প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি পাড়া মহল্লায় মাইকিং করে নগরবাসীকে সচেতন করার পাশাপাশি বিতরণ করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ ও ব্লিচিং পাউডার। বিস্তারিত মীনাক্ষী চৌধুরীর প্রতিবেদনে।
প্রতি বছর ঈদুল আজহায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রধান চ্যালেঞ্জ থাকে কোরবানির বর্জ্য অপসারণ। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে মাত্র 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের। অপরদিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সময় নিয়েছে 24 ঘন্টা। আর এই ঘোষণা বাস্তবায়নে প্রস্তুতি নিয়েছে সংস্থা দুটি। বর্জ্য অপসারণের ক্ষেত্রে ড্রাম ট্রাক আসছে নতুন 25টা, স্কিপ লোডার আসছে এবং ছোট ছোট অনেক গাড়ি আমাদের বহরে এই কর্মযজ্ঞে সংযোগ হয়েছে। আশা করি যে এবার আমরা এই কাজটি খুব দ্রুততার সাথে, গত বছর 12 ঘন্টা সময় বেঁধেছিল, আমরা নিজেরাই এবছর 8 ঘন্টা সময়ের মধ্যে করব বলে অঙ্গীকারবদ্ধ। আমরা মাইকিং করছি এলাকায় যে আপনারা রাস্তাতে গরু কোরবানি দেবেন না। আমরা একটা স্পট করেছি, এই স্পটে যেন সবাই এসে গরুটা কোরবানি দেয়। 6 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য আমরা পরিষ্কার করব। বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনে প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কাউন্সিলররা মাঠে সার্বক্ষণিক কাজ করছেন। প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জনসচেতনতা যেমন বাড়ানো হচ্ছে, সেই সাথে প্রচারপত্র, বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে সংস্থা দুটির পক্ষ থেকে। যারা কোরবানি দিবেন, আপনারা কোরবানির পশু আপনাদের দরজার সামনে রাখবেন। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসে সময় মতো নিয়ে যাবে। আমরা সন্ধ্যার আগেই আমরা বর্জ্য অপসারণ সম্পন্ন করতে সক্ষম হব ইনশাল্লাহ। যদি 50টা বাড়ি থাকে, সেখানে যদি তারা 2টা প্যান্ডেল করে 2টা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায়, তাদের জন্য ইজি একই জায়গায়। এজন্য আমি পুরো ঢাকাবাসীকে আহ্বান করবো যে আপনারা ভিন্ন ভিন্ন না করে একটা জায়গায় একটা প্যান্ডেল করেন, সেখানে আপনারা নিয়ে আসেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঈদের দিন বেলা 2টা থেকে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল 10টা থেকে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে। যত্রতত্র পশু কোরবানি না দিয়ে সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার পাশাপাশি নিজের পছন্দের নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে কাউন্সিল ছাড়াই কাউকে পদায়ন ও কাউকে বাতিল করছে। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। সমসাময়িক বিষয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সেন্ট মার্টিন ইস্যুতে সরকার সতর্ক আছে এবং সীমান্তে নজরদারি কঠোর করেছে। এ নিয়ে বিএনপি মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতুক হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। এই গুলিটা পড়ছে যেটা সেন্ট মার্টিন দিকে, এটা আরাকান বাহিনীতে, এটা মিয়ানমারের সরকার। উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে বলেন, কোনো উস্কানিতে পা দিবে না সরকার। আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী বাংলাদেশ। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই, গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। খোঁজখবর আমরা রাখছি। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের উপর বোঝা হয়ে থাকা রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার।
রোহিঙ্গাদের ব্যবহার করেছিল জঙ্গিবাদী অপকর্মে। বলেন বিএনপি অবশেষে আন্দোলনের ব্যর্থতার দায় স্বীকার করে কমিটি গঠন ও বাতিল করছে। তারা যে ব্যর্থ সেটা তারা স্বীকার করেছে, অবশেষে তারা ব্যর্থ বলেই এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। এ সময় ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়, টোল আদায়েও রেকর্ড সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পদ্মা সেতুতে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে প্রায় 4 কোটি টাকা টোল আদায় হয়েছে। মতবিনিময়কালে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পালে হাওয়া লেগেছে। এতে ব্যাংকগুলোতে বেড়েছে ডলারের প্রবাহ। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংক মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা 72 কোটি 62 লাখ ডলার পাঠিয়েছেন। বৈধ পথে রেমিটেন্স আনতে প্রবাসীদের দেয়া হচ্ছে প্রণোদনা সহ বিভিন্ন সুবিধা। কুমার বিশ্বজিৎ রায়ের আরেকটি প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য অন্যান্য মাসের তুলনায় 2 ঈদে বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। এবারের কোরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি। চলতি মাসের প্রথম এক সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক মাধ্যমে দেশে 72 কোটি 62 লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় অনেক বেশি এসেছে। আমাদের এর মধ্যে বেশ কিছু পলিসি চেঞ্জ এসছে, এক্সচেঞ্জ রেটের চেঞ্জ এসছে। এছাড়া বৈদেশিক মুদ্রায় যে সেভিংস ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর কিন্তু ইন্টারেস্ট রেট রিভিশন করা হয়েছে এবং ঊর্ধ্বমুখী অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এর ফলে আমরা রেমিটেন্সের একটা ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি। এছাড়া এই মাসে ঈদও আছে, সব মিলিয়ে একটা রেমিটেন্সে ইতিবাচক ধারা আমরা দেখতে পাচ্ছি। ঈদ উপলক্ষে প্রবাসীদের রেমিটেন্স এখনও আসছে। আগামী সোমবার পবিত্র ঈদ উল আজহা, সে পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্স আসা অব্যাহত থাকবে। ফলে কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা কত কোটি ডলার পাঠাবেন তার পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছুটা সময় লাগবে। বৈধ পথে রেমিটেন্স পাঠালে আপনার রেমিটেন্স যেমন সেফ, নিরাপদ এবং সিকিউর থাকে, আবার এই রেমিটেন্সের এই ট্র্যাক রেকর্ডেই আপনি কিন্তু অনেক সরকারি পরিষেবা আপনি অ্যাভেল করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আসন্ন কোরবানির ঈদে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদের বাড়তি ব্যয় মেটাতে রেমিটেন্স পাঠাচ্ছেন বেশি পরিমাণে। গত মে মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 33.23%। ওই মাসে প্রবাসীরা সর্বোচ্চ 225 কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত 46 মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ গত মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে 7 কোটি 25 লাখ ডলার, আর চলতি মাসের প্রথম এক সপ্তাহে দৈনিক গড়ে 10 কোটি 37 লাখ ডলার। তার মানে দিনে গড়ে 3 কোটি 12 লাখ ডলার বেশি এসেছে। আমরা গত মে মাসের এই 29 দিনে আমরা দেখি যে 2.184 বিলিয়ন ডলার এসছে। এটা হচ্ছে গত বছরের একই সময়ের প্রায় 38% বেশি এসছে। এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে এটা আমাদের রেমিটেন্স এবং রিজার্ভের জন্য একটা ভালো ধারা সূচনা করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় 73 কোটি ডলারের প্রবাসী আয়ের মধ্যে 17 কোটি রাষ্ট্রায়ত্ত, 1 কোটি বিশেষায়িত ব্যাংক, 54 কোটি বেসরকারি ব্যাংক এবং 20 লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ওমান ও ইরাকের বিভিন্ন মসজিদে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সৌদি গ্যাজেট পত্রিকা জানিয়েছে, সৌদি আরবের মক্কা এবং মদিনা সহ 12,000-এর বেশি মসজিদে আজ ঈদের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। এছাড়া এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বীরা আজ পশু কোরবানি দিচ্ছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছেন দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছেন জেলা প্রতিনিধি জে শাহ জয়, সেখান থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি।
দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার লোকজন যারা ঢাকার কর্মজীবী তারা নিজ নিজ বাড়ি ফিরতে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার জন্য প্রচুর যানবাহন চলাচল করছে। অন্যান্য দিনের চেয়ে আজকে মহাসড়কের যানবাহনের সংখ্যা প্রচুর। বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন গত 24 ঘন্টায় পারাপার হয়েছে। এই মহাসড়কে মানুষের ঈদযাত্রার নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মহাসড়কে 7 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। মহাসড়কের কোথাও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয় নাই। মানুষ অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই আনন্দদায়ক পরিবেশে চলাচল করছে। এই মহাসড়ক দিয়েই দেশের বিভিন্ন জেলা থেকে পশুবাহী ট্রাকগুলো ঢাকার দিকে যাচ্ছে বিভিন্ন হাটে। পশুবাহী ট্রাকের নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সব মিলিয়ে আজ মহাসড়কে অনেকটাই স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণ হচ্ছে। এই ছিল ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ খবর আমাদেরকে জানানোর জন্য। শেষ মুহূর্তে ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই ফাঁকা। দর্শক, ঈদে ঘরমুখী মানুষের সর্বশেষ খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্ব রোড থেকে এখন যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি রাবেয়া আক্তার। বাংলাদেশের যে কয়টি মহাসড়ক রয়েছে তার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্তময় একটি জায়গা কুমিল্লা আলেকারচর বিশ্ব রোড। আপনি জানেন যে রাত পোহালেই ঈদ, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। সেই ঈদ উৎসবকে কেন্দ্র করে সবাই কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে এক কথায় বলা চলে নারীর টানে বাড়ি ছুটেছেন। তো আমি আজকের কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা যদি বলি তাহলে বলতে হয় একেবারেই কিন্তু চাপ মুক্ত আছে, কোথাও কোনো যানজট নেই। এবং এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেখানে প্রতিনিয়ত কিন্তু যানজট লেগে থাকার একটা আশঙ্কা থাকে। দাউদকান্দি, তৈরিপুর, নিমসার বাজার, বিশ্ব রোড সহ বেশ কয়েকটি জায়গায় সেখানে আমি খবর নিয়েছি, জানতে পারি সেখানেও কিন্তু একেবারেই চাপমুক্ত আছে। আসলে ঈদে গড়মুখ মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে সেজন্য কিন্তু জেলা প্রশাসন এবং জেলা রিজিয়ন হাইওয়ে পুলিশ এবং সেই সাথে স্থানীয় প্রশাসন কিন্তু তারা কাজ করে যাচ্ছে যৌথ উদ্যোগে। এবং এই মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেখানে কিন্তু জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা হাইওয়ে পুলিশের একাধিক মোবাইল টিম কিন্তু তারা মাঠে কাজ করছেন। আসলে সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে বলা চলে যে প্রশাসনের ব্যাপক তৎপরতা এবং সরকারের সড়কপথে যে ব্যাপক উন্নয়ন, সেই উন্নয়নে কিন্তু এবারের ঈদ যাত্রা স্বস্তি এবং আরামদায়কভাবে কিন্তু হচ্ছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রাবেয়া আক্তার। দর্শক, সংযুক্ত হয়েছিলেন রাবেয়া আক্তার, জানাচ্ছিলেন কুমিল্লা জোনে সেখানকার যান চলাচলের অবস্থার সব শেষ খবর। এদিকে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আতর রহমান। তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও নারী টানি বাড়ি ফিরছেন মানুষ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। এটা রাজধানীর প্রবেশদ্বার হিসাবে খ্যাত। আমি যদি একটু দেখাতে চাই, এখানকার যান চলাচল পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং ইউলু ওভারব্রিজ নির্মাণের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগের মতো আর যানজট নেই। মানুষ অত্যন্ত স্বস্তি নিয়ে যাতায়াত করছেন এই সড়ক দিয়ে। এই সড়কে আমি যদি বলতে চাই, সড়ক ও জনপথ বিভাগের দেয়া তথ্য মতে গত 24 ঘন্টায় মেঘনা এবং ঘুমতি সেতু টোল প্লাজা দিয়ে প্রায় 63,000 যানবাহন অতিক্রম করেছে। এই যানবাহন থেকে আদায় হয়েছে 1,50,98,391 টাকা। এবং সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে তৎপর রয়েছে ট্রাফিক পুলিশ এবং মহাসড়কের অনিয়ম রোধে কাজ করছে নারায়ণগঞ্জের একাধিক মোবাইল টিম, যাদের নেতৃত্বে রয়েছেন কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আতর রহমান, অসংখ্য ধন্যবাদ সবশেষ খবর আমাদেরকে জানার জন্য। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। মানব জাতিকে ত্যাগ, সহনশীলতা ও একনিষ্ঠতার শিক্ষা দেয় পবিত্র ঈদ উল আজহা। ইসলামের বিধান মতে আল্লাহর আনুগত্য ও নৈকট্য লাভের এক অনন্য শিক্ষা কোরবানি। ইসলামী চিন্তাবিদদের মতে ঈদ উল আজহার ত্যাগের আদর্শ ঠিকমতো অনুসরণ করা গেলে আলোকিত সমাজ গড়া সম্ভব। রিপোর্ট শফিউল্লাহ সুমনের।
ঈদুল আজহা ত্যাগ, সহনশীলতা এবং একনিষ্ঠতার শিক্ষা দিয়ে যায়। ইসলামের বিধান মতে কুরবানি কবুল হওয়ার মূল শর্তই হচ্ছে পরিচ্ছন্ন অন্তর এবং আমল। কারো হাত এবং মুখ অর্থাৎ কর্ম ও কথায় কেউ যাতে কষ্ট না পায় সেদিকে মনোযোগী হতে হবে ঈদুল আজহার পুরো প্রক্রিয়ায়। পশু কেনা, জবাই করা, চামড়া বিক্রি, পশুর বর্জ্য অপসারণ সবই করতে হবে দায়িত্বশীলতার সাথে। কোরবানি দাতাকে মাংস এবং অর্থ গরিব দুঃখী ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মন থেকে আমিত্ব ঝেড়ে ফেললেই জাগ্রত হয় যথাযথ মানবিক বোধ। তাই ঈদুল আজহার ত্যাগের আদর্শ ঠিকমতো অনুসরণ করা গেলে সম্ভব আলোকিত সমাজ গড়া। যেভাবে আল্লাহর হাবিব বলছেন ওইভাবে যদি আমরা কোরবানিটাকে ওই মানসিকতা নিয়ে আদায় করতে পারি, আমাদের সবগুলো সমস্যা দূর হয়ে যাবে এবং আমরা একটা আলোকিত মানুষে পরিণত হয়ে যাব। কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে বারবার এসে যে তুমি তোমার ভিতরের সেই পশুত্বকে দূর করো এবং মানুষ হয়ে যাও। নিয়ম মেনে পশু জবাই, যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ, পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হবার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। হাট থেকে আনা কোরবানির পশু এখন বাড়ির আঙিনায় আঙিনায়। পশুর যত্নের পাশাপাশি বর্জ্য পরিষ্কারের ভাবনাই এই সময় অগ্রগণ্য। জীবাণুনাশক ছিটানো, ময়লার ঝুড়ি নির্দিষ্ট স্থানে ফেলা এবং আনুষঙ্গিক নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ এবং অগ্রসর নাগরিকরা। শাহেদ জাহিদের প্রতিবেদন। ঈদ উল আজহা কেন্দ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রমে পরপর কয়েক বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও সব রকম প্রস্তুতি নিয়েছে দুই সিটি কর্পোরেশন। জীবাণুনাশক ঝুড়িসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে ঝাঁপিয়ে পড়বার অপেক্ষায় পরিচ্ছন্নতা কর্মীরা। পরিচ্ছন্ন শহরের স্বার্থে এখন চাই নাগরিক দায়িত্ববোধ। আমাদের মানসিক শুদ্ধতাটা নাই বলেই আমরা অসচেতন। এই জিনিসটা আমাদের প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে যে সিটি কর্পোরেশন যে নির্ধারিত জায়গা দিয়েছে সেই জায়গায় আমরা ময়লাটা ফেলবো, তাহলেই সিটি কর্পোরেশন দ্রুত ময়লা অপসারণ করতে পারবে এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা 100% নিশ্চিত হবে। পশু জবাইয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। এই জন্য নিতে হয় ব্যাপক এবং যথাযথ প্রস্তুতি। প্রত্যেকটা নাগরিকেরই তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা প্রত্যেকেরই দায়িত্ব, বলতে গেলে ইমানি দায়িত্ব। সেই হিসাবে বাড়ির সামনে যেখানে সেখানে ময়লা না ফেলে এবং নাগরিক সামাজিক উদ্যোগেই সেটা পরিষ্কার রাখার লক্ষ্যে নির্ধারিত স্থানে ফেলা প্রয়োজন। কোরবানির স্থলে প্রচুর পানি ঢালতে হয়। জেনে রাখা দরকার পশু জবাইয়ের পর রক্ত যথাসময়ে পরিষ্কার করা না হলে সেটি বাতাস এবং পানিতে মিশে ছড়াতে পারে নানা রোগ। পশুর রক্ত এবং বর্জ্য যাতে খোলা অবস্থায় না থাকে নজর বেশি জরুরি সেই দিকে। পলিব্যাগের মুখ বন্ধ করে সেটি দিতে হবে সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকে। ঈদ উল আজহার মূল বাণী তো অন্তরের শুদ্ধতা নিয়ে ত্যাগ স্বীকার। তাই তো নিয়ম মেনে কোরবানির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখবার ব্যাপারেও সচেতনতা জরুরি বলছেন বিজ্ঞজনেরা। আত্মত্যাগের এই ঈদে পশু কেনা থেকে শুরু করে বর্জ্য সরানো প্রতিটি ধাপ ঠিকমতো সম্পন্ন হোক, সবার মাঝেই জাগরুক থাকুক দায়িত্ব কর্তব্য বোধ, এমনটাই চাওয়া সচেতন মহলের। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে সৈকতের নির্দিষ্ট একটি অংশ শৃঙ্খলার মধ্যে আনতে 16টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া কক্সবাজারের আদলে গড়া বিচ ম্যানেজমেন্ট কমিটি সম্প্রতি পতেঙ্গা সৈকত এলাকা পরিদর্শন করেছেন। চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কর্ণফুলীর মোহনায় অপূর্ব সৌন্দর্যের পাশাপাশি সবুজে ঘেরা পার্কে সৈকত আগত পর্যটকদের আনন্দিত করে। তবে নানা অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার কারণে ক্রমশ ম্লান হয়ে পড়েছে এই সৈকত পার্ক। সৈকতের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি গঠন করা হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের জন্য পর্যাপ্ত গোসলঘর, টয়লেট এবং নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সহ 16টি উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সৈকত এলাকায় বিদেশি পর্যটকদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। যদি এক জায়গায় আনে সবগুলো দোকান যা আছে একটা সুন্দরভাবে বসালে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। দর্শনার্থী আইসা এখান থেকে উপভোগ করতে পারবে সাগর পার, সবাই ঘুরে ফিরে শান্তিও করতে পারবে। স্যারেরা বলছে আমাদেরকে রেলিং থেকে সরিয়ে এখন বর্তমানে এক সাইডে দিবে, এক সাইডটাও সুন্দর কিন্তু একটু দোকানটা এলোমেলো যেন না হয়।
পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে এখন প্রায় 1000 অস্থায়ী দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন ভ্যান বা ছোট গাড়ি আছে আরও অন্তত 1500, যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে সৈকতের সৌন্দর্য অবলোকন। কোরবানি ঈদের আগেই সৈকতের সৌন্দর্য বর্ধন শেষে সাধারণের জন্য খুলে দেওয়ার দাবি ভ্রমণ পিয়াসীদের। এখানে যে দোকানগুলো রয়েছে তাদের নির্ধারিত যে জায়গা সেটি আমরা আজকে চিহ্নিত করে দিচ্ছি। যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই এবং আগামী অল্প সময়ের মধ্যে আমরা এই পতেঙ্গা বীজটিকে সুন্দর করে নতুন রূপে এটি রূপ দিতে পারবো বলে আমরা কাজ করছি। উন্নয়ন কাজ সম্পন্ন হলে নবরূপের পতেঙ্গা সৈকত ভ্রমণ পিপাসুদের জন্য অনন্য সাধারণ এক স্থান হবে বলে মনে করা হচ্ছে। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। আইসিসি টি20 বিশ্বকাপের সুপার 8-এ ওঠার লড়াই আগামীকাল ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কিংস টাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। এদিকে গ্রস আইসলেটে আগামীকাল সকাল 6:30টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। অন্যদিকে আজ রাত 8:30টায় আয়ারল্যান্ডের মোকাবেলা করবে পাকিস্তান। ইউরো ফুটবলে আজ 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জার্মানির হামবুর্গে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় পোল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। স্টুটগার্টে রাত 10টায় ডেনমার্ক খেলবে স্লোভেনিয়ার বিরুদ্ধে, আর রাত 1টায় ইংল্যান্ডের মোকাবেলা করবে সার্বিয়া। দর্শক, শেষ করব দুপুরের সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ঈদ উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ, বাস ট্রেনে ভিড়। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।